আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের ইজিএল এবং এইচজিএল সম্পর্কে জানব। ইজিএল বলতে এনার্জি গ্রেড লাইনকে বোঝানো হয়, যেটা ম্যাথমেটিক্যালি প্রেসার হেড, ভেলোসিটি হেড এবং ডেটাম হেডের যোগফল। আর এইচজিএল বলতে হাইড্রোলিক গ্রেড লাইনকে বোঝায়, যেটা প্রেসার হেড এবং ভেলোসিটি হেডের যোগফল। তো আমরা প্রথমে বার্নৌলির ইকুয়েশনটা একটু রিভিউ করব। আমরা জানি বার্নৌলির ইকুয়েশন অনুসারে আমাদের এনার্জি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি পাইপের ফ্লুইড যখন ফ্লো হয় তখন কনস্ট্যান্ট থাকে। তাহলে এক্ষেত্রে এই যে প্রেসার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস এলিভেশন হেড, এই ভ্যালুটা আমাদের কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কিন্তু বার্নৌলির ইকুয়েশন আমাদের একটা শর্ত, কতগুলা অ্যাজাম্পশন আছে। এই অ্যাজাম্পশনগুলো হলো ফ্লুইডটা ইনক্রন্সিবল হইতে হইব, আইডিয়াল হইতে হইব, অর্থাৎ কোনো ভিসকোসিটি থাকবে না ওই ফ্লুইডে, এটাই স্টেডি হইতে হবে। এখন আমাদের আইডিয়াল ফ্লুইডে তো ভিসকোসিটি, এটা তো একটা কাল্পনিক ফ্লুইড, কিন্তু বাস্তবের যত ফ্লুইড আছে সবগুলো হলো রিয়েল ফ্লুইড। তো তার জন্য বার্নৌলির সূত্র অনুসারে যদিও আমাদের ফ্লুইড যখন ফ্লো হয় এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমাদের কি থাকবে, এই জায়গার যে এনার্জি আছে এখানের এনার্জিটা সেম থাকবে। কিন্তু রিয়েল ফ্লুইড হওয়ার কারণে ফ্লুইড যখন ফ্লো হবে ফ্রিকশনাল জনিত কারণে আমাদের লস হবে। তাহলে আমরা বুঝতেছি এখানের যেই টোটাল এনার্জি, অর্থাৎ পি বাই রো জি বি স্কোয়ার বাই টু জি জেড, আর এই জায়গার পি বাই রো জি বি স্কোয়ার বাই টু জি প্লাস জেড, এটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে না। এই জায়গা থেকে কিছু পরিমাণ এনার্জি ফ্লুইড ফ্লো হওয়ার সময় ফ্রিকশনকে অতিক্রম করার জন্য কিছু পরিমাণ কাজ করা লাগে, যার ফলে লস হয়, সেই লসটা হয়। এখন সেই লসটার কারণে কি হয়, এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় ফ্লুইডের শেপ যে কোনো যেই রকমই হোক না কেন, এটা কনস্ট্যান্ট কিংবা এটার কনভার্জিং বা ডাইভার্জিং যেটি হোক না কেন, অর্থাৎ ফ্রিকশনাল জনিত কারণে যেই লসটা হয় সেটা অলওয়েজ প্রেশারকে ডিক্রিজ করে দেয়। অর্থাৎ আমরা বুঝলাম যেহেতু আমরা আইডিয়াল ফ্লুইড নিয়ে ডিল করব, তো আইডিয়াল ফ্লুইড যখন ফ্লো করবে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, তখন আমাদের ফ্রিকশনাল জনিত যেই লসটা হয় সেই লসটার কারণে আমাদের কী হবে? প্রেশার হেড ডিক্রিজ হবে। তাহলে যদি প্রেশার হেডটা ডিক্রিজ হয়ে যায় আর টোটাল ইজিএলটাও ফ্লুইডের প্রবাহের সাথে সাথে ডিক্রিজ হতে থাকবে, তাহলে এই জিনিসটা আমরা যদি একটু এখানে একটা অবজারভেশনে দেখি। সাপোজ এইটা হলো আমাদের পাইপ দিয়ে দিক দিয়ে ফ্লো হচ্ছে ফ্লুইড, আর এখান থেকে আমরা রেফারেন্স ধরলাম যে আমাদের হিসাব নিকাশগুলো এখানে হবে। তো আমরা জানি, এখানে আমরা যদি আবার একটু সূত্রটাতে যাই, এখানে আমাদের এই যে পি বাই রো জি, এটা একটা হাইট দিবে, বি স্কোয়ার বাই টু জি এটা আরেকটা হাইট দিবে, জেড এটা আরেকটা হাইট দিবে। এখন এই জেডটা হলো আমাদের রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে। আমরা রেফারেন্স কোথায় ধরতেছি? আমরা যেখানেই রেফারেন্স ধরবো সেই রেফারেন্স লাইন থেকে আমাদের ফ্লুইডের অবস্থান পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হবে জেডের ভ্যালু। তাহলে আমরা যদি আবার একটু এখানে আসি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা সাপোজ রেফারেন্স ধরছি এখানে, ফ্লুইড এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে এই রেফারেন্স থেকে এই জায়গার যে ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা সেটা হলো জেডের ভ্যালু, এখান থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা সেটা জেডের ভ্যালু, এখান থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা সেটা জেডের ভ্যালু। অর্থাৎ পাইপটা যদি আমাদের হরাইজন্টাল বরাবর থাকে তাহলে এই জায়গার ক্ষেত্রে জেডের ভ্যালু চেঞ্জ হবে না। কিন্তু পাইপটা যদি সার্টেন একটা অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ পাইপটা যদি এরকম থাকতো, তখন আমরা বুঝতে পারতেছি আমাদের জেটের ভ্যালুটা চেঞ্জ হইতো, এই ক্ষেত্রে ইনক্রিজ হইতো। আর যদি এটা অপোজিট ডিরেকশন বরাবর থাকতো সেই ক্ষেত্রে জেটের ভ্যালুটা কী হইতো? আস্তে আস্তে ডিক্রিজ হতো। অর্থাৎ জেটের ভ্যালুটা আমরা সবসময় রেফারেন্স থেকে পাইপের ফ্লুইড পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হলো আমাদের জেটের ভ্যালু। তাহলে ফ্লুইড পর্যন্ত ডিস্টেন্সটা আমরা সাধারণত সেন্টার লাইনটাকেই কনসিডার করব। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হলো জেড, এখান থেকে এই ডিস্টেন্সটা জেড, এখান থেকে এই ডিস্টেন্সটা জেড, এখান থেকে এই ডিস্টেন্সটা জেড। এখন আসি আমাদের ফার্স্টে আমাদের এখানে বুঝতে হবে, এটা যদি ফ্লুইডটা যদি ফ্লুইড ফ্লো হইলে তাহলে এখানে একটা ভেলোসিটি থাকবে। তাহলে এই ভেলোসিটিকে আমরা যদি ভি স্কোয়ার বাই টু জি দ্বারা ভাগ করি তখন একটা হাইট পাবো, সেই হাইটটা হবে ভেলোসিটি হেড। আর এখানে যদি একটা প্রেশার থাকবে, সেই প্রেশারটাকে অর্থাৎ পি বাই রো জি দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা হবে প্রেশার হেড। অর্থাৎ এই ফ্লুইডটা যখন এখন ফ্লো হচ্ছে, এই ফ্লুইড অবস্থায় এই জায়গায় এটার একটা স্ট্যাটিক প্রেশার আছে, অবশ্যই আমরা এখানে গ্যাস প্রেশারটা হিসাব করবো, এবং এখানে একটা ভেলোসিটি আছে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হলো আমাদের জেড, এখান থেকে এই জায়গার যে প্রেশার হেডটা, এই প্রেশার হেডটা আমরা পাই হলো, আমরা যদি এখানে পিজোমিটার টিউব অ্যাড করি, পিজোমিটার টিউবে যেই হাইটটা পাবো সেটাই হলো পি বাই রোজের সমান। অর্থাৎ আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই ফিগারে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা আমাদের টিউব অ্যাড করা হয়েছে, এই টিউবটা হলো পিজোমিটার টিউব। এই জায়গার যতটুকু হাইট, অর্থাৎ এখান থেকে এই হাইটটা হলো আমাদের কি? প্রেশার হেড, পি বাই রোজির মান।
এখন আমরা ভেলোসিটি হেডটা কীভাবে পাবো? ভেলোসিটি হেড পাইতে গেলে আমাদের কী করা লাগে? পিটুর টিউব প্লাস হলো যে পিজোমিটার টিউব দুইটা অ্যাড করা লাগে। তো এটা তো আমাদের পিজোমিটার টিউব যে স্ট্যাটিক প্রেসার হেডটাই মেজার করে, অর্থাৎ পি বাই রোজির মানটা। আর পিটুর টিউবটা কী করে? পিটুর টিউবটা করে পি বাই রোজি, অর্থাৎ প্রেসার হেড প্লাস বি স্কোয়ার বাই টু জি এই দুটোটার ভ্যালু দেয়। অর্থাৎ আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখান থেকে আমাদের এতটুকু হলো যে ডেটাম হেড বা এলিভেশন হেড, এই হাইটটা যেটা আমরা এখান থেকে পিজোমিটার অ্যাড করার ফলে পাইছি সেটা আমরা প্রেসার হেড দিছে। আর এখানে আমরা যখন এই জায়গায় যখন আমরা এই যে এখানে একটা পিটুর টিউব অ্যাড করছি, এই পিটুর টিউব অ্যাড করার কারণে এই হাইটটা পাইছি। এই টোটাল হাইটটা হলো আমার পি বাই রোজি প্লাস হলো বি স্কোয়ার বাই 2জি। অর্থাৎ পিজোমিটার টিউব প্লাস অর্থাৎ অর্থাৎ এই পিজোমিটার টিউবের যেই হাইট পাইছি আর এই পিটুর টিউবে যেই হাইট পাইছি, এই দুইটার ডিফারেন্সটা হলো আমাদের বি স্কোয়ার বাই 2জি। তাহলে আমরা যদি এখান থেকে এভাবে চিন্তা করি, এখান থেকে আমাদের এই এতটুকু হলো যে আমাদের জেড, এখান থেকে এতটুকু হলো আমাদের পি বাই রোজি, আর এখান থেকে এতটুকু হলো আমাদের বি স্কোয়ার বাই 2জি। এখন এটা যদি আইডিয়াল ফ্লুইড হইতো, তাহলে এই যে টোটাল যে হাইটটা পাইছি, অর্থাৎ এলিভেশন হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড, এই হেডটা কি থাকতো, আমি এই পয়েন্ট থেকে যে কোনো যেখানেই যাই না কেন, এখানে এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই টোটাল হেডটা আমাদের কি হইতো? কনস্ট্যান্ট হইতো। কিন্তু এটা যদি আইডিয়াল হইলে তাহলে আমরা একটা কী দিতাম? ইজিএল লাইনটা স্ট্রেট লাইন হতো। কিন্তু এটা যদি রিয়েল ফ্লুইড হয় সেক্ষেত্রে কী হবে? লস হবে। তো এই লসটা কী হবে? ফ্রিকশনাল জনিত বা বিভিন্ন কারণে লস হতে পারে। বাট যদি এটা রিয়েল ফ্লুইড কনসিডার করি, তাহলে যেহেতু লস হবে, তাহলে অবশ্যই এইটা আর হরাইজন্টাল লাইন থাকবে না। এটা আস্তে আস্তে যত সামনের দিকে যাবে এই লাইনটা ততটুকু করে ডিক্রিজ হইতে থাকবে। আশা করি এটা বুঝে গেছে। এখন আমরা যদি চলে আসি এই জায়গাতে আবার, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, আমাদের প্রেসার হেড, ভেলোসিটি হেড আর এলিভেশন হেড। এই এলিভেশন হেডটা কী হবে? এই এলিভেশনটা হলো আমাদের ডেটাম, আমরা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে রেফারেন্স আমরা যদি পাইপের সেন্টার লাইন দিই, তাহলে তো এখানে এটা একটু আবার বলি, আমরা চাইলে এই রেফারেন্সটা এখানেও দিতে পারতাম, চাইলে এখানেও দিতে পারতাম, চাইলে এখানেও দিতে পারতাম, চাইলে এখানে দিতে পারতাম। এটা ডিপেন্ড করতেছে আমাদের উপর। তবে ইন জেনারেল আপনি এটা পাইপের এটা সিস্টেমের নিচে দিতে পারেন, অথবা এটার সেন্টার লাইন বরাবর দিতে পারেন। তবে আই প্রেফার দ্যাট এটা একটু নিচে দেওয়া, মানে আমাদের ইয়ার জন্য সহজ হয়, ভিজুয়ালাইজের জন্য সহজ হয়। তাহলে এখান থেকে প্রত্যেকটাতে আমাদের রেফারেন্সেরটা নিচে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের, তাহলে আমরা বুঝলাম আমাদের যদি রিয়েল ফ্লুইড হয় তাহলে ইজিএলটা কনস্ট্যান্ট থাকবে না, ইজিএলটা ফ্লুইডের ফ্লো হওয়ার সাথে সাথে এটা ডিক্রিজ হতে থাকবে। তাহলে ইজিএলটা যদি ডিক্রিজ হয়, ইজিএলটা কেন ডিক্রিজ হবে? কারণ ইজিএলটাই হলো আমাদের টোটাল এনার্জিটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এনার্জি গ্রেড লাইন মানে টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এটা ফ্লুইডের সাথে। এখন এটা যে ডিক্রিজ হইতেছে, এই লসটা আসলে কোথায় থেকে হচ্ছে? এই লসটা, অর্থাৎ এই ইজিএলের যে লসটা হবে, ইজিএলের লসটা মানে ফ্রিকশনজনিত যে লসটা হবে, সেই লসটা হবে প্রেশারকে ডিক্রিজ করে দিবে। অর্থাৎ এই যে পি বাই রুজিকে ডিক্রিজ করে দিবে। তাহলে আমি এখানে যদি লিখি, অর্থাৎ আমাদের অন্য কোনো কারণে যদি ভেলোসিটি বা প্রেশারের কোনো চেঞ্জ না হয়, তাহলে আমাদের ফ্রিকশন মানে রিয়েল ফ্লুইড হওয়ার কারণে যে লসটা হবে, এটা হবে ফ্রিকশনের কারণে লস হবে। এই ফ্রিকশনটার কারণে যে লসটা হবে, এটা প্রেশারকে ডিক্রিজ করবে, প্রেশারকে কী করবে? ডিক্রিজ করে দিবে। তাহলে যদি প্রেশারকে ডিক্রিজ করে দেয়, তাহলে আমরা এখানে চিন্তা করি, তাহলে প্রেশারকে ডিক্রিজ করলে আমরা ফার্স্টে কী করব? ফার্স্টে আমরা একটা লাইন কনসিডার করি। আচ্ছা, আমরা ফার্স্টে একটা পাইপ কনসিডার করি যেটা কনস্ট্যান্ট ক্রস সেকশন। এখানে আমরা দেব ফ্লুইড ফ্লো হচ্ছে। এখানে আমরা রেফারেন্স লাইন দিলাম, এই রেফারেন্স লাইন। তাহলে আমরা বুঝতেছি এখান থেকে এতটুকু জেড, এখান থেকে এতটুকু জেড, এখান থেকে এতটুকু জেডটা কনস্ট্যান্ট। তাহলে যদি জেড কনস্ট্যান্ট হয়, আর এখানে আমাদের এই জায়গায় একটা ভেলোসিটি আসবে, এই জায়গার ভেলোসিটি আর এই জায়গার ভেলোসিটি সমান থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের যেহেতু এটা ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি সমান থাকবে। কিন্তু আমরা বুঝতেছি এই জায়গার একটা কী থাকবে? একটা হাইট থাকবে, যেটাকে আমরা প্রেশার হেড বলতেছি। তাহলে আমি এখান থেকে যদি সাপোজ এই জায়গার প্রেশার হলো এতটুকু, তাহলে এই জায়গায় এখন এই জায়গার প্রেশারটা কী হয়ে যাব? ওই যে ফ্রিকশনাল জনিত কারণে কিছুটা কমে যাবে, এই জায়গার প্রেশারটা আরেকটু কমবে। অর্থাৎ আমাদের প্রেশারটা কমতে থাকবে। তাহলে প্রেশারটা যদি কমে, তাহলে আমরা এখানে একটা লাইন পাচ্ছি। এই লাইনটা হবে আমাদের ইজিএল, এই লাইনটা হবে এইচজিএল। অর্থাৎ আমাদের জেড প্লাস পি বাই রোজি, অর্থাৎ ডেটাম হেড প্লাস প্রেশার হেড সমান সমান হলে আমাদের ইজিএল। তাহলে ইজিএল এর লাইনটা হবে এরকম। আর
আমাদের পরে দেখা আমরা যদি চিন্তা করি এখানের যেই প্রেশার আছে, এখানের যেই এখানের যেই ভেলোসিটি হেড আছে, এখানের ভেলোসিটি হেড, এখানের ভেলোসিটি হেড, এখানের ভেলোসিটি হেড কনস্ট্যান্ট। তার মানে এই বি স্কোয়ার বাই টু জির মান যা এখানেও তা এখানেও তা, তাহলে এই জায়গায় যদি বি স্কোয়ার মান বাই টু জির মান যদি এতটুকু হয়, এখানেও ঠিক এটা সমপরিমাণ অ্যাড হবে, এখানেও ঠিক বি স্কোয়ার বাই টু জির মান সমান হবে। তাহলে এই আমরা বুঝতেছি যেই কোনো পয়েন্ট নেই কেন প্রত্যেক জায়গায় বি স্কোয়ার বাই টু জির মান সমান হবে। তাহলে জাস্ট এটার সাথে কী হবে, এই লাইন অর্থাৎ আমাদের এই লাইনের সাথে আমাদের বি স্কোয়ার বাই টু জি অর্থাৎ একটা সার্টেন লেভেলের হাইটটা আমাদের কি সবসময় যোগ হবে। তাহলে আমাদের যে এখানে ইজিএলটা পাবো সেই ইজিএলটা এখানে কি হবে, কনস্ট্যান্ট মানে এটার প্যারালাল হবে। এই দুইটা লাইনের এই এইচজিএল এর সাথে ইজিএল এর লাইনটা কী হবে, এই এইচজিএল এর সাথে ইজিএল এর লাইনটা কী হবে, প্যারালাল হবে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কী থাকবে, বি স্কোয়ার বাই টু জি থাকবে। এটা কখন হচ্ছে, যদি পাইপটা কনস্ট্যান্ট হয়। পাইপটা কনস্ট্যান্ট হলে ইজিএল এবং এইচজিএলটা কনস্ট্যান্ট মানে প্যারালাল থাকবে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা সমান থাকবে। এখন এই ইজিএলটা হচ্ছে আমাদের টোটাল সাম, আর এইচজিএলটা হলো আমাদের এখানে কি, এইচজিএলটা হলো আমাদের পি বাই রো জি প্লাস এটা আসলে জেড হবে, এটা জেড। তাহলে আমরা দেখতেছি ইজিএল আর এইচজিএল এর মধ্যবর্তী সবসময় পার্থক্যটা কত, বি স্কোয়ার বাই টু জি, ই স্কোয়ার বাই বি স্কোয়ার বাই টু জি। দেখেন এই যে আমাদের এটা হলো যে বি স্কোয়ার বাই টু জি, বি স্কোয়ার বাই টু জি। তাহলে এখন যেহেতু এই জায়গায় যেহেতু বি স্কোয়ার বাই টু জি, বি এর মান যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে এই জায়গার অর্থাৎ এই মধ্যবর্তী ডিস্টেন্সটারও কোনো চেঞ্জ হবে না। তাহলে এতটুকু বুঝতে পারছেন যে মধ্যবর্তী ডিস্টেন্সটা কখন চেঞ্জ হবে, যদি আমাদের সামহাউ বি এর ভেলোসিটি চেঞ্জ হয়। ভেলোসিটি যখনই চেঞ্জ হবে তখন আমাদের এই ডিস্টেন্সটা আর কি থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না, এই ডিস্টেন্সটা আর কনস্ট্যান্ট থাকবে না। তাহলে এখানে একটা জিনিস বলি, আমাদের স্বাভাবিকত ইজিএলটা সবসময় ডিক্রিজ হবে, আর এইচজিএলটা বাড়তেও পারে কমতেও পারে। এই জায়গায় এইচজিএলটা আমাদের কি কমছে, কিন্তু আমাদের এই এইচজিএল বাড়তেও পারে কমতেও পারে। ইজিএলটা আমাদের সাধারণত কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এইচজিএলটা বাড়তেও পারে কমতেও পারে। ইজিএলটা একমাত্র তখনই বাড়বে যদি বাহির থেকে আমাদের এনার্জি ফ্লুইডের সিস্টেমে ইন করা হয়। বাহির থেকে এনার্জি কীভাবে বাহির থেকে এনার্জি ইন করতে পারে, সাপোজ আমরা যদি পাম্প চিন্তা করি, এই পাম্পে কী করা হয়, এই পাম্পে আমাদের ইলেকট্রিসিটি দেওয়া হয়। এই ইলেকট্রিসিটিটা কী করতেছে, আমাদের ফ্লুইডে এনার্জি ইনক্রিজ করতেছে। অর্থাৎ এই জায়গায় ইনক্রিজ করার কারণে তার মানে আমি বাহির থেকে একটা এনার্জি দিতেছি, বাহির থেকে যখন এনার্জি দেওয়া হবে তখন আমাদের ইজিএলটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ইজিএলটা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হলো এই ইজিএল আর এইচজিএল এর মধ্যে, এই ইজিএল আর এইচজিএল কখনোই ইজিএলকে ক্রস করতে পারবে না। এইচজিএল সবসময় ইজিএল এর নিচে থাকবে। আমাদের এখানে যে গ্রাফ আঁকবো এইচজিএল লাইন কখনোই আমাদের কি করতে পারবে না, এইচজিএল লাইনটা কখনোই ইজিএল লাইনকে ক্রস করতে পারবে না। ওকে, এই দুটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা লিখি, এইচজিএল আর ইজিএল ক্রস করতে পারবে না, এবং এটা লেখার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই নোট করে নেবেন এটা, ঠিক আছে। তাহলে এখন আসেন, তাহলে আমরা বুঝলাম যে আইডিয়াল ফ্লুইড আর রিয়েল ফ্লুইডের এখানে একটা পার্থক্য দেখলাম। যদি রিয়েল ফ্লুইড হয় এটার একটা লস হবে, লসটার কারণে আমাদের কী হবে, প্রেশারটা ডিক্রিজ হয়ে যাবে। টোটাল ইজিএল তো ডিক্রিজ হবেই, এই ইজিএলের মধ্যে শুধুমাত্র যেই লসটা হচ্ছে, এই লসটা মূলত প্রেশার ডিক্রিজ হওয়ার কারণে লস হচ্ছে। যেহেতু প্রেশার ডিক্রিজ কারণে লস হচ্ছে, এইচজিএলে আছে আমাদের কি, এইচজিএলে আছে আমাদের প্রেশার, তারও ওই এইচজিএলটাও কমে, আর আইডিয়াল ফ্লুইডে কনস্ট্যান্ট থাকবে। এখন স্টেশনারি ফ্লুইড আর মুভিং ফ্লুইড, স্টেশনারি ফ্লুইড যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের একটা স্টেশনারি ফ্লুইড আছে, তাহলে এই জায়গার তো কোনো ভেলোসিটি থাকবে না। তাহলে আমরা যদি এখানে রেফারেন্স ধরি, এই সারফেসের জন্য আমরা যদি ইজিএলটা বাইর করি, তাহলে এখান থেকে এই জায়গার হাইটটা কত, জেড। আর এখানে যেহেতু গ্যাস প্রেশার শূন্য এবং ভেলোসিটি শূন্য, অর্থাৎ এইটা আমাদের ইজিএল আর এইচজিএল কি সেম, ইজিএল আর এইচজিএল আমরা কী পাবো, জাস্ট জেড জেড পাবো না, কারণ বাকি দুইটার ভ্যালু শূন্য। তাহলে এই যে স্টেশনারি ফ্লুইডের জন্য আমাদের ইজিএল এবং এইচজিএল লাইনটা কী করতেছে, কোইনসাইড করতেছে, অর্থাৎ একই পয়েন্টে অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে এবং এই জায়গার এই লাইনটাই হলো আমাদের কি, এই লাইনটাই হলো আমাদের ইজিএল এবং এইচজিএল, অর্থাৎ এই ফ্রি সারফেসটাই কি আমাদের ইজিএল এবং এইচজিএল। এটা হলো স্টেশনারি ফ্লুইডের ক্ষেত্রে। কিন্তু ফ্লুইড যখন মুভিং করবে সেই ক্ষেত্রে এটার ভেলোসিটি থাকবে, যেহেতু ভেলোসিটি থাকবে তখন এই ইজিএল আর এইচজিএল এর মধ্যে একটা পার্থক্য থাকবে, এবং ভেলোসিটি থাকার কারণে এটার যে ড্যাটাম আছে, এই ড্যাটাম থেকে কিছু না কিছু এটা উপরে অবস্থান করবে। অর্থাৎ স্টেশনারি ফ্লুইড হলে আমাদের ইজিএল এবং এইচজিএলটা কী করে, এই পানির সাথেই
অবস্থান করে বা পানিকে স্পর্শ করে বা পানির যে হাইট আছে সেই হাইটে কোইনসাইড হয় আর মুভিং। এখন আমরা এগুলা ভালোভাবে বোঝার জন্য আমাদের এখানে যে কয়েকটা টার্ম দেখতে হবে, কনস্ট্যান্ট ক্রস সেকশন থাকলে ঘটনা কী হয়, ক্রস সেকশন চেঞ্জ হলে ঘটনা কী হয়, আর এনার্জি ইন আউট হলে কী হয়, আর আমরা মাইনর লসটাকে কীভাবে ট্যাকেল দেব। আর এই এলিভেশনের চেঞ্জটা তো বললামই, এটা এলিভেশনের চেঞ্জটা কেমন হয় সেটা তো বলা হয়েছে। তাহলে আমাদের এই রিয়েল ফ্লুইড আইডিয়াল ফ্লুইড নিয়ে বলা হয়েছে, স্টেশনারি মুভিং নিয়ে বলা হয়েছে। এখন আমরা কনস্ট্যান্ট ক্রস সেকশন নিয়ে এক্সাম্পল দেব। এটা দেওয়ার পরে আমরা যে চলে যাব আমাদের ক্রস সেকশন চেঞ্জ হইলে। এখন সাপোজ আমাদের একটা এদিক দিয়ে পাইপ আছে, এই পাইপে এর মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে। আমরা ডেটাম লাইন ধরছি, এটাকে আমরা যেহেতু এটা ডেটাম লাইন ধরছি, এখান থেকে আমরা 3-4টা পয়েন্ট নেই, যে পয়েন্টগুলোর আমরা ভ্যালুগুলো করবো, বাকিগুলো ক্যাচ করে ফেলবো। তাহলে এই জায়গার থেকে এটা হলো আমাদের এই জায়গার Z1, এইটারে আমি যদি 2 পয়েন্ট ধরি Z2, এই জায়গায় যদি 3 ধরি এটা Z3, এই জায়গায় যদি 4 ধরি এটা Z4। এখন এটা যেহেতু আমরা রিয়েল ফ্লুইড ধরতেছি, সাপোজ এই জায়গায় একটা প্রেশার আছে P1, এই জায়গার প্রেশার থাকবে P2, এই জায়গার ভেলোসিটি হবে V1, অর্থাৎ প্রত্যেকটার জন্য এখানে প্রেশার ভেলোসিটি P2, এই জায়গার P3 V3 P4 V4। এখন এই জায়গায় এতটুকু নিশ্চিত যে আমরা এই জায়গায় B1 সমান সমান B2 সমান সমান B3 সমান সমান B4। এটার মানে কি? এটার মানে হলো আমাদের এই V²/2g, এই V²/2g কনস্ট্যান্ট আছে, V²/2g কনস্ট্যান্ট, V²/2g কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি EGL মাইনাস HGL এইটার পার্থক্য কি? V²/2g। তাহলে এই EGL আর HGL এর পার্থক্য যদি হয় V²/2g, আর এটা প্রত্যেকটা পয়েন্টেই যদি V²/2g কনস্ট্যান্ট হয়, V²/2g যদি চেঞ্জ না হয়, তাহলে এই EGL আর HGL এর মধ্যে যে হাইটটা থাকবে, এই হাইটটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ ভেলোসিটি যদি চেঞ্জ না হয় তাহলে EGL আর HGL এর হাইটটার মধ্যে কি থাকবে? কনস্ট্যান্ট। মানে ওই দুইটা লাইন প্যারালাল হবে, দুইটা লাইন কি হবে? এভাবে প্যারালাল হবে, অর্থাৎ এই দুইটা হাইটটা সমান থাকবে। এখন এটা আমরা দেখব। আর এখানে এই জায়গায় এটা বুঝতেছি P1 এর মান যত বড় ছিল, P2 এর মান আরও কম, P3 এর মান আরও কম, P4 এর মান আরও কম, অর্থাৎ এই জায়গায় আমাদের প্রেশারগুলো ডিক্রিজ হচ্ছে। যেহেতু প্রেশার ডিক্রিজ হচ্ছে, তার মানে আমাদের বাই ডিফল্ট P1/ρg P2/ρg সবগুলোর মান ডিক্রিজ হবে। তাহলে আমরা বুঝতেছি আমরা এদিক থেকে যত সামনের দিকে অগ্রসর হব, প্রেশারটা কমতে থাকবে। প্রেশারটা যদি কমে, তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হলো HGL সমান সমান P/ρg প্লাস Z, আর EGL সমান সমান আমাদের কি? P/ρg প্লাস V²/2g প্লাস Z। ওকে, তাহলে আমাদের Z তো এখানে কনস্ট্যান্ট আছে, Z নিয়ে কোনো বিষয় না। আবার ভেলোসিটিরও কি আছে? কনস্ট্যান্ট আছে। তার মানে শুধুমাত্র দুইটার থেকেই কমতেছে কি? প্রেশারটা। তার মানে দুইটার থেকে যেহেতু প্রেশারটা কমতেছে, HGL যতটুকু কমতেছে EGL কি ঠিক ততটুকুই কমতেছে। তার জন্য এই দুইটা লাইন কি থাকবে? প্যারালাল থাকবে। তাহলে এই জায়গায় আমরা দেখি, এই জায়গায় আমি যদি এতটুকু সাপোজ এই জায়গায় এতটুকু হলো P1/ρg, তাহলে যদি এতটুকু হয়, এখন এই জায়গায় আমি একটু একটা লাইনে আঁকাই ফেলি সুবিধার্থে, এরকম দিলাম। তাহলে এই জায়গার মানটা কি হবে? এই জায়গার মানটা P2/ρg, এই জায়গার মানটা কি হবে? এই জায়গার মানটা P3/ρg, এই জায়গার মানটা কি হবে? P4/ρg, রাইট? আর এখন এই জায়গার যে ভেলোসিটি V²/2g মান, এখানের ভেলোসিটি সবগুলোর মান কি সমান? তাহলে আমি যদি ধরি যে এখানের ভেলোসিটির মানটা এই জায়গায় V²/2g, যেহেতু সবগুলোর মান V²/2g, এই জায়গাও V1² যদি V1 আর V2 সমান, তাহলে এখানেও এতটুকু অ্যাড হবে, এখানেও এতটুকু অ্যাড হবে, এখানেও এতটুকু হবে, অর্থাৎ এই লাইনটা কী হবে? আমাদের প্যারালাল হবে। তাহলে এই লাইনটা হলো আমাদের EGL লাইন, আর এইটা হলো আমাদের কি? HGL লাইন। তাহলে এই জায়গায় পাইপটা যদি ক্রস সেকশন যদি কনস্ট্যান্ট থাকে, এখানে আমরা বুঝতেছি ফ্লুইড ফ্লো হইতে হলে এখানে কি হবে? এনার্জি লস হবে। এখন এই এনার্জিটা যে লস হচ্ছে, আমরা বুঝতেছি এটার কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকতেছে, অর্থাৎ V²/2g, অর্থাৎ আমরা যেটাকে ভেলোসিটি হেড বলি। আবার এটাতে জেডটা তো কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে জেড আর ভি যদি কনস্ট্যান্ট থাকে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি? পিটা চেঞ্জ হচ্ছে। পি চেঞ্জ হওয়ার কারণে আমাদের কি হচ্ছে? এইচজিএলটা কমতেছে। আর এইচজিএল যতটুকু কমতেছে, ইজিএলও কি ঠিক ততটুকু কমতেছে, যেহেতু V²/2g কনস্ট্যান্ট। তার জন্য এই দুইটা লাইন অবশ্যই আপনাদের প্যারালাল দেখাই দিব। এই লাইনটা আর এই লাইনটা কী হবে? প্যারালাল হবে। কেউ যদি এটার এইভাবে দেয়, তাহলে এটা কিন্তু রং হবে।
কারণ এই হাইটটা কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, এখন আমরা আগেই দেখছিলাম যে যদি অ্যাটমসফিরিকের সাথে থাকে, এই জায়গায় অ্যাটমসফিরিকের জন্য প্রেশারটা কি, গ্যাস প্রেশারটা জিরো, তাহলে গ্যাস প্রেশারটা জিরো। ওকে, তাহলে এই পাইপটা যদি আস্তে আস্তে এমন একটা জায়গায়, সাপোজ এটার ইন্ডিং পয়েন্টটা যদি এটা অ্যাটমসফিরিকের সাথে যদি সংস্পর্শে থাকে, সাপোজ এই জায়গায় এসে পাইপটা শেষ হয়ে গেছে, এখানে অ্যাটমসফিরিকের সাথে সংস্পর্শ, তাহলে এই ইজিএলটা আমাদের এই লেন্থটা তো আমাদের কি, এই লেন্থ হইলো আমাদের জেটের ভ্যালু। তাহলে এই পিটা কি হচ্ছে, এই পিটা এইটা তো পি এর ভ্যালু কমতেছে কমতেছে, তো এখানে আসার অর্থ কি, পি এর মান শূন্য। পি এর মান যদি শূন্য হয়, জেড যদি এতটুকু হয়, তাহলে এই জিএলটা কী হবে, এই জায়গায় এসে স্পর্শ করবে, অর্থাৎ এখানে এসে কী হবে, এটা টাচ করবে। বুঝে গেছে কথাটা? আর এখানে আমাদের যদি প্রেশার থাকে, অর্থাৎ প্রেশারটা কমতে কমতে যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের কী করবে, এই সেন্টার লাইনে এসে টাচ করবে। আর ইজিএলটা কী থাকবে, ইজিএলটা কিছু না কিছু উপরে থাকবে, ইজিএলটা কিছু না কিছু উপরে থাকবে। আর এখন এটা হলো আমাদের যদি সেন্টার লাইনের সাপেক্ষে যদি এজিএলটা ধরি, কিন্তু আমরা যদি উপরের সাপেক্ষে ধরি সেক্ষেত্রে একটু ইজিএলটা আমরা উপরের সংস্পর্শ করব, বাট আমি সেন্টার লাইনকে মেইন হিসাব করে আমরা এটা আঁকতেছি। তাহলে সেন্টার লাইনের সাপেক্ষে ধরলে এটা সেন্টার লাইনে আসা আঘাত মানে এটা মিলবে সেন্টার লাইনে। আর ইজিএলটা যেহেতু এখানে একটা ভেলোসিটি থাকবে, তাহলে এই ভেলোসিটির পার্থক্যটা আগের মতনই থাকবে। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখব, ক্রস সেকশনটা যদি চেঞ্জ হয়, ক্রস সেকশনটা যদি চেঞ্জ হয়, ক্রস সেকশন দুইভাবে চেঞ্জ হতে পারে, ক্রস সেকশন দুইভাবে চেঞ্জ হতে পারে। একটা হলো যে এটা এইভাবে চেঞ্জ হচ্ছে। এখন এইভাবে চেঞ্জ হলে আসলে কি হয় সেটা আমরা দেখি। আমরা যেহেতু এটা সেন্টার লাইনটা যেহেতু আমরা এই বরাবরই রাখছি, তার মানে জেটের ভ্যালুটা কনস্ট্যান্ট, জেটের ভ্যালুটা এটার যদি আমরা রেফারেন্স ধরি, জেটের ভ্যালুটা কনস্ট্যান্ট, তাহলে এই জায়গায় আমরা দেখব যে প্রেশারটা কী হয়। তাহলে এই জায়গায় আমরা যেহেতু এটা ভেলোসিটি এই জায়গার যদি 1 ধরি, এটা যদি 2 ধরি, তাহলে আমরা বুঝতেছি যে V1 থেকে V2 বেশি হবে। এখন V1 থেকে V2 যদি বেশি হয়, তাহলে এর মানে কি, এর মানে হলো আমাদের এই যে এই জায়গার ভেলোসিটি হেড আর এই জায়গার ভেলোসিটি হেডটা বেশি। তাহলে আমরা যদি এখানে একটা যদি ডেটা লাইন কল্পনা করি, তাহলে আমাদের এই জায়গাটার যদি আমরা ধরি, তাহলে এখান থেকে এই জায়গাটা হলো আমাদের Z1, আর এখান থেকে এতটুকু আমাদের কি, এখান থেকে এতটুকু হলো Z2। তাহলে এখন আমরা যদি বি স্কোয়ার আচ্ছা এখানে প্রেশারটা চিন্তা করি, প্রেশারটা কী হবে, P1 এর প্রেশার বেশি P2 এর প্রেশার থেকে, অর্থাৎ ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে এই ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে প্রেশারটা কী হয়ে যাব, প্রেশারটা ডিক্রিজ হবে। এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হলো আমাদের ফ্রিকশনের কারণে যেই লসটা হচ্ছে সেটার কারণে কিন্তু এখনও ফ্রিকশনের কারণে এখানে এই যে ফ্লুইডটা যখন ফ্লো হবে, ফ্রিকশনের কারণে কিছু পরিমাণ প্রেশার অলরেডি কমবে। আবার এই যে আবার এই জায়গায় কী হবে, আমরা এখানে একটা ক্রস সেকশন চিন্তা করি, এটাই যদি আপনার মনে করেন যে যদি আচ্ছা এটাই যদি আমাদের যদি এরকম হইতো পাইপটা, আমরা এখানে এই জায়গায় একটা কাল্পনিক আরেকটা পাইপ চিন্তা করলাম, যেটা প্রেশারটা সেটা যেটার ক্রস সেকশনটা কনস্ট্যান্ট, অর্থাৎ এই ক্রস সেকশনটা কনস্ট্যান্ট আর এটা চেঞ্জ হচ্ছে। এখন এটা যদি ক্রস সেকশনটা যদি কনস্ট্যান্টও থাকতো, আমরা জানি এটা কী হয়, ফ্রিকশনের জন্য প্রেশার লস হয়, তাহলে মানে এটার অলরেডি প্রেশার লস হচ্ছে ফ্রিকশনজনিত, তো এখনও তো ফ্রিকশন আছে, এখনও কিছু না কিছু লস হবে, তার মানে প্রেশারটা অলরেডি কিছু না কিছু লস হবে। কিন্তু এটার ভেলোসিটিটা আবার কি হচ্ছে, ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে। তাহলে এই ভেলোসিটিটা যে বেড়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে P/ρg প্লাস V²/2g আর জেডটা কনস্ট্যান্ট, তো এই দুইটার থেকে যদি ভেলোসিটিটা যদি বাড়ে, এই প্রেশারটা কি হবে, প্রেশারটা আরও ডিক্রিজ হবে। অর্থাৎ এই ভেলোসিটির যে এনার্জিটা যে আসতেছে সেটা কি হইতেছে, কিছু পরিমাণ আরও অতিরিক্ত প্রেশার এনার্জির কনভার্ট হয়ে যাচ্ছে ভেলোসিটিতে। অর্থাৎ এই জায়গার ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে প্রেশারটা ডিক্রিজ হবে, আবার ফ্রিকশনের জন্য প্রেশারটা ডিক্রিজ হবে। তো এর আগে আমরা যদি একটু দেখি ইজিএল আর এইচজিএলটা, ইজিএল সমান আমাদের P/ρg প্লাস V²/2g প্লাস জেড। এইচজিএল সমান P/ρg প্লাস জেড। আমাদের এই জায়গার জেড সমান, দোনোটার জেড সমান, কিন্তু এই জায়গার এটা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে না, এটা বাড়তেছে, আর এটা আবার কি হইতেছে, কমতেছে। তো এই দুইটা বাড়তেছে দুইটা কমতেছে, আর এটাতেও সামগ্রিকভাবে কমতেছে। তাহলে ঘটনাটা কি হচ্ছে একটু এই জায়গায় দেখি। তাহলে এটার মেইন সামারিটা হলো, এখানের একটা ফার্স্টে আমরা কী পাবো, এই পয়েন্টের জন্য আমরা একটা প্রেশার হেড পাবো। সাপোজ এটা হলো আমাদের প্রেশার হেড P1/ρg। এই পয়েন্টে একটা কি আছে, ভেলোসিটি হেড আছে, এই পয়েন্টে একটা ভেলোসিটি হেড আছে, এটা হলো সাপোজ V1²/2g। এখন এই জায়গার যে ভেলোসিটি হেড আর এই পয়েন্টের ভেলোসিটি হেড কি সমান থাকবে, সমান থাকবে না।
তাহলে আমরা এখান থেকেই দেখি, আমরা যদি এটাতে আমরা জানি ইজিএল মাইনাস এইচজিএল সমান সমান কি ভি স্কোয়ার বাই 2g। তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যেহেতু ভেলোসিটি বাড়তেছে, তার মানে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বাড়বে। এখন আমরা বুঝতেছি প্রেশারটা যে এই যে এখান থেকে এটা যদি আমরা লাইনটা ধরি, এখান থেকে এই যে প্রেশারটা এই প্রেশারটা কমবে দুইটার কারণে, একটা হলো ফ্রিকশনের কারণে, আরেকটা হলো ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে। তাহলে আমরা যদি চিন্তা করি এর আগের মতন ফ্রিকশনের কারণে এতটুকু লস হইলো, এটা হলো স্বাভাবিক। আর তখন আমরা স্বাভাবিক আগেরটা চিন্তা করতেছি, অর্থাৎ পাইপটা যদি ক্রস সেকশন হইতো, পাইপটা যদি কনস্ট্যান্ট ক্রস সেকশন হইতো, তাহলে এরকম দুইটা কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাবো যে এটা হলো যে আমাদের যদি পাইপটা যদি কনস্ট্যান্ট ক্রস সেকশন থাকতো, এটা হলো যে ইজিএলটা, অর্থাৎ এটা সার্টেন লেভেলভাবে কমতেছে আর এইচজিএলটা কমতেছে, দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা সমান। কিন্তু এটা ক্রস সেকশন হওয়ার কারণে, এটার কী হয়ে যাচ্ছে, প্রেশারটা আরও ডিক্রিজ হয়ে যাচ্ছে আর ভেলোসিটিটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা কী হয়ে যাচ্ছে, ইনক্রিজ হবে। তাহলে এই যে এটা হলো যে আমরা জাস্ট ফ্রিকশনজনিত লসটা কনসিডার করছি, কিন্তু বাস্তবে এটা ফ্রিকশন প্লাস ভেলোসিটি যে ইনক্রিজ হচ্ছে, এই ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে প্রেশার কিছু কমতেছে, তার মানে এটার লাইনটা আর একটু ডিক্রিজ হবে। অর্থাৎ এখন আমরা যদি চিন্তা করি, অর্থাৎ এই জায়গায় আমরা যে প্রেশার লাইনটা আঁকলাম, এটা হলো ভেলোসিটি ডিক্রিজ হওয়া প্লাস প্রেশার ডিক্রিজ হওয়ার কারণে কমতেছে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি এই দুই পয়েন্টেই, এখান থেকে এতটুকু হলো যে প্রেশার P2/ρg, আর এই জায়গায় এই এতটুকু হলো যে B2²/2g। আর যেহেতু B2-র মান বেশি, সেহেতু আমাদের এই লাইনটাও আমাদের কি থাকবে, এটা কনস্ট্যান্ট থাকবে না, কিন্তু এই লাইনটা আস্তে আস্তে বাড়বে। আশা করি বোঝানো গেছে। যে তাহলে আমরা এখানে যদি মাস পয়েন্টে আরেকটা লাইন চিন্তা করি, তাহলে এখান থেকে এতটুকু হলো যে Z1, এখান থেকে এতটুকু Z, এখান থেকে এই এতটুকু, অর্থাৎ এটা আমাদের এই এতটুকু হলো আমাদের P এর মান। আর এই যে এখন ভেলোসিটিটা কিন্তু বাড়ছে, অর্থাৎ এই জায়গার ভেলোসিটি হেড যত, এই জায়গার ভেলোসিটি হেড আরও কম বাড়ছে, এই জায়গার ভেলোসিটি হেডটা আরও বাড়ছে, এই জায়গার ভেলোসিটি হেডটা বাড়ছে। এখন এটা যদি উল্টা হইতো, এই ক্রস সেকশনটা যদি এরকম হইতো, তাহলে এটা আমাদের ডেটাম লাইন, এটা আমাদের সেন্টার লাইন, এটা আমাদের ডেটাম লাইন, জেডটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এই জায়গায় একটা পয়েন্ট ধরি, এখানে একটা পয়েন্ট ধরি, এখানে একটা পয়েন্ট ধরি, তাহলে এই জায়গায় আমরা এই জায়গায় Z1, এই জায়গায় Z2, এই জায়গায় Z3 ধরলাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা ধরি সাপোজ প্রেশারটা আছে এই জায়গায় P1/ρg। এখন আমরা যদি একটু দেখি ইজিএল আর এইচজিএলটা, ইজিএল মাইনাস এইচজিএল, তো আমরা তো জানি ইজিএল মাইনাস এইচজিএল এটা সমান সমান কি B²/2g। তো এখন এই জায়গার ক্ষেত্রে B²-2gর ঘটনাটা কী হচ্ছে, বি এর মান এই জায়গায় যত সামনের দিকে এগুচ্ছে, বি এর মানটা কি কমতেছে না, অর্থাৎ আমাদের বি ডিক্রিজ হওয়ার কারণে প্রেশার ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখুন, তাহলে প্রেশার যেহেতু ইনক্রিজ, বি যেহেতু ডিক্রিজ হচ্ছে, তার মানে এই দুইটার মধ্যবর্তী লাইনটার ডিফারেন্সটাও কি ডিক্রিজ হবে। তাহলে ফার্স্টে আমরা এই জায়গার প্রেশারটা পাইলাম P1 বাই এটা, তাহলে এই জায়গার ভেলোসিটি আমি এখানে যদি আরেকটু অ্যাড করি, এই যে V²/2g, তাহলে এখন আমরা যদি ফার্স্টে এই জায়গায় জানি, এই জায়গায় যখন যাবে ফ্রিকশনাল জনিত একটা লস হবে, তো ফ্রিকশনাল জনিত লস এতটুকু দিলাম, অর্থাৎ ফ্রিকশনাল জনিত লসটা এভাবে আঁকাইলাম। এখন এই জায়গার ক্ষেত্রে আমাদের এই যে এই লাইনটার এই মধ্যবর্তী ডিক্রিজ, এটা কি এই লাইনটা কি ডিক্রিজ হবে না, B² মান কমবে। তার মানে এইটা যেহেতু ইজিএল এই জায়গায় আছে, এতটুকু আমার এইচজিএল, এখন এখান থেকে এতটুকু হলো আমার প্রেশার হেড, এই প্রেশার হেডটা কি বাইরে যাবে, অর্থাৎ এই প্রেশার হেডটা এখন বাড়বে, কারণ এই প্রেশার হেড বাড়তেছে, যদিও ফ্রিকশনের কারণে কিছু কমতেছে, কিন্তু ওভারঅল আবার ওই ভেলোসিটির কারণে যেই পরিমাণ বাড়তেছে সেটা ফ্রিকশন থেকেও বেশি, তো তার জন্য এখানে এই জায়গায় আসবে। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতেছি এই জায়গাটা হবে যে প্রেশার হেড বাড়তেছে, আর এখানে ভেলোসিটি হেডটা এই যে ভেলোসিটি হেডটা কমতেছে। তাহলে আশা করি বোঝা গেছে আমাদের ক্রস সেকশন যদি কনস্ট্যান্ট থাকে, যেমন এই জায়গার ক্ষেত্রে আমাদের
পাইপটা ক্রস সেকশন কনস্ট্যান্ট ছিল, যার ফলে আমাদের এই ইজিএল এবং এইচজিএল এর মধ্যবর্তী ডিফারেন্সটা কনস্ট্যান্ট ছিল। কারণ ইজিএল মাইনাস এইচজিএল হলো বি স্কোয়ার বাই এইচজিএল হলো আমাদের বি স্কোয়ার বাই 2g। আর এই জায়গায় কনস্ট্যান্ট হওয়ার কারণে পাইপটা কনস্ট্যান্ট ক্রস সেকশন হওয়ার কারণে বি এর কোনো চেঞ্জ হয় না, তার জন্য এর মধ্যবর্তী ডিফারেন্সটা কনস্ট্যান্ট। কিন্তু এই জায়গায় ফ্লুইড যত সামনে আসে ফ্রিকশনের কারণে প্রেশার ডিক্রিজ হয়, প্রেশার ডিক্রিজ হওয়ার কারণে এখানে আমাদের ইজিএলটা কমতেছে। আর ইজিএল আর এইচজিএল প্যারালাল থাকার কারণে আমাদের টোটাল এইচজিএল মানে দুইটা প্যারালাল লাইন থাকবে আর কি। আর এখন এই জায়গার ক্ষেত্রে এটা যখন কনভার্জিং হয় তখন ভেলোসিটি বাড়ে। এই ভেলোসিটি বাড়ার কারণে আমাদের এই ভেলোসিটি বাড়ার কারণে ইজিএল আর এইচজিএল এর এই পার্থক্যটা আস্তে আস্তে কী হয় আরও বাড়তে থাকে, অর্থাৎ এই দুইটা লাইন এখন প্যারালাল থাকবে না। এটা একটু আমরা আইডিয়া করে দিতে হবে যে এটা একটু লাইনটা আস্তে আস্তে এটার সাপেক্ষে হাইটটা বৃদ্ধি পাচ্ছে। আর এটা যখন আমাদের ডাইভার্জিং সেকশন হয় তখন এর সামনে ফ্লুইড যখন প্রবাহিত হয় এই প্রবাহিত হইলে আমাদের কি হয়, এই প্রবাহিত হলে আমাদের ফ্লুইডের ভেলোসিটি কমতে থাকে। এই ভেলোসিটি কমার কারণে ইজিএল মাইনাস এইচজিএল যেহেতু আমাদের ভেলোসিটি কম, তো সেহেতু আমাদের এই হাইটটাও কমে যাবে। অবভিয়াসলি আমাদের ইজিএলটা কমবে কিন্তু এইচজিএলটা বাড়বে। তো সেই বিষয়টাই আমরা বলছিলাম ইজিএল সবসময় সাধারণত আমরা যদি এনার্জি ইন না করি ইজিএলটা সবসময় কমবে, কিন্তু এইচজিএল কী হতে পারে বাড়তেও পারে। এখানে কিন্তু আমরা কোনো এনার্জি ইন করি নাই, কিন্তু এটা ক্রস সেকশন চেঞ্জ হওয়ার কারণে প্রেশার বৃদ্ধি হওয়ার কারণে এইচজিএলটা বাড়ছে। তাহলে এতটুকু যদি আমাদের ক্লিয়ার থাকে, এখন আমরা জাস্ট প্রায় শেষের দিকে আমাদের আর দুইটা কনসেপ্ট করতে হবে। এখন আমরা এই জায়গাটাতে এইটাতে দেখি আমাদের এই জায়গা থেকে কী হয়েছে। এটাতে আমরা এখন কী করতেছি এনার্জি ইন করতেছি এবং এনার্জি হঠাৎ করে এটা কিন্তু আমরা সাডেনলি এনার্জি ইন করতেছি, সাডেনলি এনার্জি ডিক্রিজ করে ফেলতেছি। এই পাইপের কারণে এই পাইপটা দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে। এখন আমরা যদি ডেটা মিটারে ধরি তাহলে এখান থেকে এই পয়েন্টের জন্য আমাদের এটা হলো জেড, এখানে একটা প্রেশার আছে, এখানে একটা ভেলোসিটি আছে। সাপোজ আমরা ধরলাম প্রেশারটা হলো এতটুকু প্রেশার হেডটা, আর এখানে একটা ভেলোসিটি আছে, তাহলে এটা ভি স্কোয়ার বাই 2g, তাহলে এটা পি বাই রো জি প্লাস এটা হলো যে ভি স্কোয়ার বাই 2g। এখন এই পাইপের এটা এই পয়েন্টটাতে যদি আমরা চিন্তা করি এই দুইটা পয়েন্ট এখানে কিন্তু আমার সাডেন কী করছে প্রেশার ইনক্রিজ করা হয়েছে। তার জন্য এখানে যেহেতু সাডেন প্রেশার ইনক্রিজ করা হয়েছে তার মানে আমার টোটাল ইজিএল লাইনটা জাম্প করবে, টোটাল ইজিএল। তাহলে এই জায়গার ক্ষেত্রে এখান থেকে এখানে এতটুকু তো আমরা আগের মতনই আঁকবো। এই যে এখান থেকে এতটুকু কমছে, কেন কমছে? কারণ এই ফ্রিকশনাল যেহেতু লস হয়েছে তার জন্য কমছে। আর যেহেতু পাইপটার ক্রস সেকশন কনস্ট্যান্ট, তো তার জন্য এই দুইটা প্যারালাল আছে, বি স্কোয়ার বাই 2g কনস্ট্যান্ট। তো এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের যদি আমরা এখানে ভার্টিক্যালভাবে দাগ দেই তাহলে দেখতে পাবো যে এখানে এই যে লাইনটা কী করছে জাস্ট ইনক্রিজ করছে, ইজিএলটা ইনক্রিজ হয়েছে। কারণ এখানে এইচপি মানে প্রেশার আমাদের একটা এনার্জি ইন হয়েছে, এইচপি প্রেশার ইন হওয়ার কারণে এখানে প্রেশার ইন করার কারণে আমাদের এইচজিএলটা জাম্প করছে। এইচজিএলটা কী হয়েছে? এইচজিএলটা আমাদের জাম্প করছে। এখন এইচজিএল যে জাম্প করছে, সরি ইজিএলটা জাম্প করছে, ইজিএলটা অবভিয়াসলি আমরা প্রেশার ইনক্রিজ করছি। এখন এইচজিএলটাকে জাম্প করবে কিনা, এখন এটা আসলে একটু ফ্যাক্টটা হলো যে আমরা যখন এই জায়গার আমাদের এই আউটপাশে কি আউটপাশের ভেলোসিটিটা কনস্ট্যান্ট, রাইট? আউটপাশে যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট তার মানে এখানে ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না। আর ফ্লুইডটা কী করে পাম্প সাধারণত প্রেশারকে ইনক্রিজ করে। তো তার জন্য আমাদের ওই যে যেইটুকু এনার্জি বাড়ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে যেহেতু এখানে এটা কনস্ট্যান্ট হেড মানে সরি পাইপের ডায়াটা যেহেতু কনস্ট্যান্ট, আমাদের এখানে আউটপুটটাও কি ভেলোসিটিটাও কনস্ট্যান্ট। তার মানে ওই যে হেডটা যে ইন করা হয়েছিল এটা আসলে টোটালটা প্রেশার হেডে ইনক্রিজ হয়েছে, প্রেশার হেডে ইনক্রিজ হয়েছে। তার জন্য ইজিএলটাও আমাদের সেম প্যারালালি আগাইছে। অর্থাৎ আমরা যদি ইজিএল মাইনাস এইচজিএল করি, এটা সমান বি স্কোয়ার বাই 2g। যেহেতু বি স্কোয়ার বাই 2g যেহেতু এখানে কনস্ট্যান্ট, ডায়া যেহেতু কনস্ট্যান্ট, তো তার জন্য আমাদের এখানে এই এই দুইটা প্যারালাল লাইন হবে যেটা আগের মতনই আলোচনা করেছি। আচ্ছা ওকে, এখন এই জায়গার ক্ষেত্রে কী হতেছে, এই জায়গায় এক ধরনের প্রেশার এনার্জি আছে, এখানে এনার্জি আছে। এই জায়গার এনার্জির লাইনটা হলো যে এই পয়েন্টটা। আচ্ছা এখান থেকে এতটুকু, তো বাকিটা তো ডিরেক্টলি কমবে হালকা করে, এটা আগে আলোচনা করা হয়েছে। এটা ইজিএল লাইন, এটা ইজিএল লাইন। এখন এই জায়গা থেকে এই জায়গায় হঠাৎ কী হয়েছে জাম্প হয়েছে। এখন এটা কী করে টারবাইন কিন্তু আমাদের এনার্জি নিয়ে নেয় ফ্লুইড থেকে, অর্থাৎ এক্সট্রাক্ট করে। তো এনার্জি যেহেতু নিয়ে নেয় তার জন্য এই পয়েন্টের যেই এনার্জি, এই পয়েন্টের এনার্জির মধ্যে একটা কী থাকবে, এই পয়েন্টের এনার্জি আর এই পয়েন্টের এনার্জি থেকে আমাদের পার্থক্য থাকবে এবং এটা কম হবে। তো তার জন্য হঠাৎ করে এনার্জি কমে গেছে। হ্যাঁ,
এনার্জি কমে গেছে, মানে ইজিএলটা টোটাল ইজিএলটা কিন্তু এভাবে জাম্প করছে, এনার্জি বের করে নিয়ে নিছি। আর এখন এই জায়গা থেকে এই জায়গায় আমাদের যেটা হয়েছে, এখন এই জায়গায় আবার ডায়া সেম, তো বি স্কোয়ার বাই এই পাশের বি স্কোয়ার বাই টু জি, এই পাশের বি স্কোয়ার বাই টু জি কনস্ট্যান্ট, তার মানে এই দুইটা লাইন কী হবে, প্যারালাল দিতে হবে, এই দুইটা লাইন প্যারালাল দিতে হবে। এখন এই জায়গায় আসলে আমার এই স্লোপটা কেমন হারে হবে এটা আসলে আমরা একটা আইডিয়া করে নিব, এটা আসলে আইডিয়া, যেমন এটার ক্ষেত্রে একটু বেশি দেখাইছে, এটার ক্ষেত্রে একটু কম দেখাইছে, তো এটা আসলে আপনি আইডিয়া করে একটা দিবেন, এটা কোনো ফ্যাক্ট না, আর বাকিটা তো এইভাবে চলছে। তো এইভাবে প্রেশার যদি ইনক্রিজ হয়, স্টেশনারি থাকলে, পাইপ কনস্ট্যান্ট ক্রস সেকশন থাকলে, পাইপের শেপের যদি চেঞ্জ হয়, এই শেপের চেঞ্জ হয়, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা আরেকটা দেখব, যদি এখানে কোনো ফিটিংস কিংবা হঠাৎ কোনো ইয়া থাকে, এটা তো আমরা ক্রস সেকশনটা তো দেখালাম কী হয়েছে, এটা একটা লেন্থ জুড়ে হয়েছে। যদি আমাদের এরকম একটা পাইপ আছে, যা এরকম যদি আমরা দেখি এটা, এখন এই জায়গা থেকে এটা কি, এটা তো এই এক্সপানশনের মতন, রাইট? এই পাশের এই এক্সপানশনের মতন, রাইট? আচ্ছা, এটা এই পাশে দিই, তাহলে এটা কিন্তু হঠাৎ এই পাশে আমার বি1, এই পাশে বি2, তার মানে আমার ভেলোসিটিটা হঠাৎ করে কমে গেছে, বি2টা কমে গেছে। তাহলে এই পাশে আমরা কি করব, জাস্ট একটা লাইন, এখানে তো আর আমরা এইভাবে গ্রেজুয়ালি কমবে না, এখানে যেমন আমাদের এই লাইন দুটা গ্রেজুয়ালি দেখাইছি, কারণ এটা গ্রেজুয়ালি আসলে বাড়ছিল কমছিল, তো এখান থেকে এখানে আসতে গেলে আমাদের একটা লাইন আকারেই দেখানো লাগছে। অর্থাৎ এটা কি হয়েছে, এই প্রেশারটা এখান থেকে এখানে কিন্তু বাড়ছে, এই এতটুকু বাড়ছে, কিন্তু এটা তো গ্রেজুয়ালি হওয়ার কারণে দেখাচ্ছি। কিন্তু এটা যদি হঠাৎ করে এই ডায়া হয়ে যেত, হঠাৎ করে এই ডায়া হয়ে যেত, আচ্ছা আমি এটা একটু আবার আঁকি, সরি, আমাদের এই জায়গায় যদি এটা হঠাৎ করে হইতো, অর্থাৎ সেম ক্রস সেকশনটাই আমরা এখানে এই জায়গায় পাইতাম, তাহলে আমরা কি করতাম, এই জামটা এখানেই দিয়ে দিতাম এই লাইন বরাবর। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনার এখানে এটা আছে না, তাহলে আপনি এই জায়গায় একটা লাইন কনসিডার করেন, তাহলে এখান থেকে এতটুকু জেড, এখান থেকে এতটুকু জেড, আর এই যে জাস্ট এই জায়গায় এই ট্রানজিশন পয়েন্টারে আমি এখানে একটা পয়েন্ট যদি কনসিডার করি, এখানে জেড, তাহলে এই জায়গার জেড হলে এখানে একটা প্রেশার আছে। আচ্ছা, এখানে আমি একটু দেখাই, এটা আসলে এটা একটু দেখানোর ইয়া লাগে, এই জায়গায় এটার পয়েন্ট 1 ধরি, এই পয়েন্টটাকে পয়েন্ট 2 ধরি, আর আচ্ছা এতটুকু এনাফ। তাহলে এই 1 এখানে প্রেশারের জন্য আমি মনে করলাম যে এতটুকু ইনক্রিজ হয়েছে, আর এখানের ভেলোসিটির কারণে, এখানের ভেলোসিটিটার কারণে এতটুকু ভি স্কোয়ার বাই টু জি, এটা হলো যে আমাদের পি1 বাই টু জি রোজি, আর এটা হলো যে Z1। এখন এখান থেকে এই যে এতটুকু যে আসবে, এখান থেকে যে এতটুকু আসবে, তাহলে এটা তো আগের মতন অ্যানালাইসিস কনস্ট্যান্ট ক্রস সেকশন, তার মানে ইজিএলটা কিছুটা কমবে, এইচজিএলটা কমবে, তার মানে আমি যদি এই পয়েন্ট বরাবর আঁকি, তাহলে এখানে আমার এই যে ইজিএলটা কিছুটা কমবে, আর আমার এইচজিএলটাও কিছুটা কমবে, রাইট? এই বরাবর। এখন এই জায়গার এই দুই পয়েন্ট এখানে আসি, এখন এই জায়গায় এখান থেকে এখানে যখন যাবে, এখন কি হবে, ইজিএলটা, ইজিএল মাইনাস এইচজিএল, তাহলে এই বিষয়টা কী হবে, এখানে এটা বি স্কোয়ার বাই টু জি, তাহলে এই যে এখন তো এই পয়েন্টটাতে তো হঠাৎ করে আমাদের কী দেখাইতেছে, আমরা প্রেশার মানে চেঞ্জ দেখাচ্ছি, তাহলে এই জায়গার প্রেশারটা তো, তার জন্য আমরা কী করবো, এখানে ডিরেক্টলি এই পয়েন্টে আমরা জাম্প করবো নিচের দিকে। অর্থাৎ আমাদের ইজিএল, সরি, আমাদের এই জায়গায় যখন এটা এই সেকশনের কারণে আমাদের কী হইতেছে, এখানে একটা লস হবে, কিন্তু এখানে একটা লস হবে, ভেলোসিটিটা কমবে, প্রেশারটা ইনক্রিজ হবে, রাইট? তাহলে তাহলে এই জায়গায় যে লসটা হচ্ছে, আমি যদি এতটুকু দেখাই, অর্থাৎ এটা এইভাবে এসে এতটুকু দেখাই, এখন আমার এই যে এটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমাদের যেটা হলো, এই জায়গায় যতটুকু লস হয়েছে, দেখুন আমাদের ইজিএলটা আবার লেখা লাগতেছে, আসলে এটা একটু ইয়া, ইজিএলটা এটা হলো যে পি বাই রো জি প্লাস বি স্কোয়ার বাই টু জি প্লাস জেড, জেড কনস্ট্যান্ট, আমাদের কোনো সমস্যা নাই, প্রেশার একটু বিষয় আছে, জেডের একটা বিষয় আছে। তো এতটুকু শিওর যে এখান থেকে এখানে ফ্লুইডটা যখন ফ্লো হবে, তাহলে এখন এই জায়গার ক্ষেত্রে আপনি এই পাশে, এই পাশে আমাদের কী হয়ে যাবে, ওই যে ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে এখানে আমাদের কী হয়ে যাবে, প্রেশার ইনক্রিজ হবে না, তো এখানে একটু প্রেশার ইনক্রিজ হবে, কিন্তু এখানে ভেলোসিটি যতটুকু ডিক্রিজ হয়েছে,
ততটুকু কিন্তু প্রেশার ইনক্রিজ হয়েছে, কিন্তু আবার ফ্রিকশনাল যেহেতু লসের কারণে প্রেশারটা কিছু আরেকটু লস হবে, তো তার জন্য এটা প্রেশারটা ঠিক ততটুকু ইনক্রিজ হবে না, হালকা কম ইনক্রিজ হবে। অর্থাৎ প্রেশারটা হবে এতটুকু ইনক্রিজ, কিন্তু ভেলোসিটিটা হবে বেশি ডিক্রিজ। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল আমাদের আগের মতন চলবে। এটা যেহেতু এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, এখন এটা এই লাইনে চললে এটাও এই লাইনে প্যারালাল থাকবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে ইয়ে করতে হবে। আর এটার যদি রিভার্স হয় তাহলে রিভার্সের ক্ষেত্রে ওইভাবে চিন্তা করতে হবে। আর এখানে বাল্ব জাতীয় কিছু থাকলে, লস টস থাকলে, এই বাল্বের কারণে আপনার মাথায় রাখতে হবে এই জায়গার যে লসটা হবে, এখানে একটা বাল্ব আছে মনে করেন এখানে, তাহলে এটার জাস্ট একটা প্রেশার ড্রপ হিসাবে কল্পনা করবেন। এখানের যে ভেলোসিটি, এখানের ভেলোসিটি সেম, তার মানে ইজিএল আর এইজিএল এর মধ্যে আমাদের ইয়েটা ঠিক থাকবে, কিন্তু এখানে এই জায়গায় একটা মাইনর লস হিসাবে কল্পনা করলে আপনার এখানে ইয়েটা, আচ্ছা এটা আমি আগেই দিই। এই জায়গায় আমাদের এটা যদি ড্যাটাম ধরি, এখান থেকে এতটুকু প্রেশার ধরি, এখানে ড্যাটাম ধরলাম এতটুকু, আচ্ছা প্রেশারটা পরে আসতেছি, এটা ড্যাটাম, এতটুকু যদি প্রেশার ধরি, এখানে এই জায়গায় কিছুটা প্রেশার কমবে ফ্রিকশনের কারণে। আর এখানে আমি যদি এতটুকু ভেলোসিটি ধরি, এই ভেলোসিটিটা এটা কনস্ট্যান্ট থাকবে। এখানেও ঠিক যদি সেম ধরি, এখানে এতটুকু জেড ধরি, এখন এখান থেকে এখানে এই যে এই জায়গাটার ফলে কী হয়েছে, আমার কিন্তু ভেলোসিটির কোনো চেঞ্জ হয় নাই। তার মানে ভেলোসিটির যদি কোনো চেঞ্জ না হয়, তার মানে এখন আমাদের ভি স্কোয়ার বাই টু জিটা এটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এখানে বিষয় আছে যে আমাদের যেহেতু এই পাশের ভেলোসিটি আর এই পাশের ভেলোসিটি সেম, তার মানে ইজিএল আর এইজিএল, এটা হলো ইজিএল এর লাইন, এটা হলো এই নিচেরটা হলো এইজিএল এর লাইন। তাহলে এখান থেকে এখানে আমাদের কী করতে হবে, এখানে একটা বিষয় মাথার উপর, টোটাল এনার্জি কিন্তু লস হয়েছে। টোটাল এনার্জির যেই লসটা হয়েছে এটা শুধুমাত্র প্রেশারের জন্য, মানে সরি প্রেশারের জন্যই তো লস হয়েছে। কারণ আপনি যদি এখানে দেখেন P/ρg প্লাস B² বাই 2g, যেহেতু বিটা আর এইচটা যেহেতু কনস্ট্যান্ট রয়েছে, তার মানে টোটাল এনার্জি লসটা একটা হলো যে এই এটার কারণে যে লসটা হয়েছে, সেই লসটা আপনার কী হয়েছে, প্রেশারের জনিত লস। আর এইচজিএলটাও যদি দেখেন, সেই লসটাও কী হয়েছে, প্রেশারের জনিত লস, কারণ এখানে এইচটা কনস্ট্যান্ট, শুধুমাত্র প্রেশারটা লস হয়েছে। তাহলে এই জায়গার ক্ষেত্রে, আর যেহেতু এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তো এখানে একটা আপনার লস দেখাবেন। তো এই লসটা অবশ্যই আমাদের যে আগের যে লস সেটার সাপেক্ষে একটু ভিন্ন, অর্থাৎ এই জায়গাতে আপনি একটা নির্দিষ্ট স্লোপে আগাচ্ছিলেন, এখন একটু স্লোপটার একটু বেশি করে দিতে হবে, অর্থাৎ ভিন্ন একটা স্লোপে আমাদের এটাকে কী করতে হবে, অর্থাৎ এটার রেটটা একটু ভিন্ন ধরনের। এই রেটটা ভিন্ন ধরনের, এটা বোঝানোর সুবিধার্থে আমরা মেবি এরকম করতে পারি, এটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু এই রেটটা ভিন্ন ধরনের বোঝানোর সুবিধার্থে আমাদের এই জায়গার প্রেশারটা, এখানে হাই একটা প্রেশার ড্রপ হবে, এখানে একটা মানে হঠাৎ সাডেন প্রেশার ড্রপ দেখাইতেছে আর কি। অর্থাৎ এটা যেহেতু ভিন্ন ভিন্ন, এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে। অর্থাৎ এটার স্লোপ, এটাতেও লস হচ্ছে প্রেশার লস, এটাতেও প্রেশার লস হচ্ছে, কিন্তু স্লোপ দুইটা ভিন্ন। এখন আমাদের আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে, আমরা যদি এটা এখন মেইন ফিগারে যাইলে দেখতে পাবো। মেইন ফিগারটাতে যদি আসি, তাহলে এখন আমরা টোটালটা সাম আপ করে ফেলবো এই ম্যাথটা করে। তাহলে আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে হলো এখানে একটা ডেটাম লাইন চিন্তা করলাম, আমাদের ফ্লুইডটা আমরা এই জায়গার এই ফ্লুইডের এই সারফেসের জন্য আমরা ইয়েটা করব, আর বাকিটা হলো এখান থেকে এই এতটুকুর জন্য আমরা ইয়েটা করব, অর্থাৎ রিপ্রেজেন্টেশনটা করব ফ্লুইডের। তাহলে এখান থেকে এতটুকু তো আমাদের জেটের মান, আর এখান থেকে এতটুকু হলো আমাদের ডেটাম হেডের মান। আর যেহেতু এই জায়গায় যেহেতু এখানের ভেলোসিটি এবং প্রেশার জিরো, তার মানে এই জায়গার সারফেসের লেভেলটাই আমাদের কি, এই সারফেসের লেভেলটাই হলো আমাদের এইচজিএল এবং ইজিএল। আপাতত এইচজিএল এবং ইজিএল দুটোই সমান, কিন্তু ফ্লুইডটা যখন এই দিক দিয়ে যখন প্রবেশ করবে, এই জায়গার যে ভেলোসিটি শূন্য ছিল, কিন্তু এই হঠাৎ করে এই জায়গায় একটা কি ভেলোসিটি প্রাপ্ত হবে না, তার মানে ভেলোসিটি কিন্তু প্রাপ্ত হবে। কিন্তু আমরা জানি এই জায়গা থেকে ফ্লুইডটা যখন এদিক দিয়ে প্রবাহিত হবে, টোটাল এনার্জি কিছুটা ফ্রিকশন, মানে এখানে ইন হওয়ার কারণে কিছু এনার্জি লস হবে, তার মানে ইজিএল এর মান কিছু না কিছু কমবে, ইজিএল এর মান কিছু না কিছু কমবে। কিন্তু এই কমটা, ইজিএল এর মান যদি কমে, এই কমটাতে কেন, এটা হলো ইন হওয়ার কারণে যে লস হচ্ছে, এখন ইন হওয়ার কারণে লস হচ্ছে, ঠিক আছে, এখন আমরা বুঝলাম যে লস হবে। তো এখন এই লসটা ইজিএলে কীরকম লসটা হবে, তো এখন আমরা এই জায়গার পয়েন্টটা নিছি, আমরা এই পয়েন্টটার সাপেক্ষে যদি কনসিডার করি, এই পয়েন্টটার সাপেক্ষে সাপোজ, এখন আমরা বুঝতেছি এই জায়গায় একটা কিন্তু বিষয় বুঝতে হবে, এই জায়গায় ভেলোসিটি জিরো ছিল, এই জায়গায় ভেলোসিটিটা কিন্তু বাড়ছে ক্রস সেকশন চেঞ্জ হওয়ার কারণে। তার মানে এখানে একটা প্রেশারজনিত কিছু লস হচ্ছে, মানে ইন হওয়ার জনিত কিছু লস হচ্ছে, কিন্তু ভেলোসিটিটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, আর প্রেশারটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। যেহেতু প্রেশারটা ডিক্রিজ হচ্ছে ক্রস সেকশন কমে যাওয়ার কারণে, যেহেতু প্রেশারটা ডিক্রিজ হচ্ছে, তার মানে টোটাল লসটা যেটা হচ্ছে, এটা তো একটা হচ্ছে আমাদের ইজিএল,
এই যে ইজিএল পি বাই রো জি প্লাস বি স্কোয়ার বাই টু জি প্লাস জেড, এই ইন হওয়ার কারণে আমাদের যেহেতু প্রেশারটা এখানে টোটাল একটা লস হচ্ছে, টোটাল ইজিএলটা লস হচ্ছে, ঠিক আছে। এটা আমরা এইভাবে কনসিডার করতে পারি, ইজিএলের কিছু না কিছু পরিমাণ লস হচ্ছে, কিন্তু আমরা যদি এইচজিএলটা কল্পনা করি, এইচজিএলটা হলো পি বাই রো জি প্লাস জেড। তো এই জায়গায় তো এটাতে কি হচ্ছে, এটার কিছু না কিছু লস হচ্ছে, কিন্তু এটার কিন্তু এনার্জি ভেলোসিটি কিন্তু ক্রস সেকশন চেঞ্জের কারণে ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ প্রেশার কিছু না কিছু কী হয়ে যাচ্ছে, ভেলোসিটিতে কনভার্ট হচ্ছে। আর এটার যদি এই ফর্মে যদি ভেলোসিটিটা নাই, তো তার জন্য এই এইচজিএলটা আরও বেশি ড্রপ হবে। বা সহজ কথা আপনাদের এটা দ্বারা বোঝা যাবে সহজে, ইজিএল মাইনাস এইচজিএল যদি আমি করি, আমার এই ইজিএল তো কমছেই, আবার এইচজিএলটা কমছে, কিন্তু কমার পরে এটার ব্যবধানটা কেমন হয়েছে, ব্যবধানটা হয়েছে বি স্কোয়ার বাই টু জি। তো বি স্কোয়ার বাই টু জি, এই টু জি ভেলোসিটি ইনক্রিজ হয়ে গেছে না এই পূর্বের এই জায়গার সাপেক্ষে, তো তার জন্য এই জায়গায় আমাদের ডিফারেন্সটা বেড়ে যাবে। তো আমাদের ইজিএলটা যেই হারে কমছে, এইচজিএলটা কিন্তু আরও বেশি কমছে, দেখছেন এই যে। তো আমরা এই জায়গায় এই পয়েন্টের জন্য এটা হলো প্রেশারটা, এটা হলো যে ভেলোসিটির ডিফারেন্স। আর এই জায়গাটাতে জাস্ট এটার এই যে এই জায়গাতে কিন্তু এগুলো প্রায় ভেলোসিটির ডিফারেন্সটা খুব কম ছিল দুইটা, তো তার জন্য এটা আমাদের হুট করে আমাদের বেশি দেখান লাগছে। তো এরপরে পাইপটা কি আছে, কনস্ট্যান্ট আছে এতটুকু। তো পাইপটা যখন এতটুকু কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা যদি এখান থেকে দেখি এতটুকু কনস্ট্যান্ট থাকলে এই জায়গা থেকে এতটুকু আমাদের জেড, এই জায়গা থেকে এতটুকু জেড, এখানে একটা প্রেশার কিছুটা এই যে এই জায়গার যে প্রেশার ছিল, এই জায়গার যে প্রেশার হেডটা ছিল, এখানে প্রেশার হেডটা কমে যাবে ফ্রিকশনজনিত লসের কারণে। এখানে মাথায় রাখতে হবে এই জায়গার ডায়াটা কিন্তু আমাদের ছোট ডায়া। তো এখানে যাই হোক ছোটো ডায়া যদি হয়, তো ভেলোসিটি বেশি, ভেলোসিটি বেশি হলে আমাদের ফ্রিকশন লসটা কি এফ এল ভি স্কোয়ার বাই টু জি, সরি এইচ এফ সমান সমান কি এফ ভি এল স্কোয়ার বাই, সরি এফ এল এল ভি স্কোয়ার বাই টু জি। যেহেতু এখানে ডায়াটা ছোট, কিন্তু ভেলোসিটি বেশি হওয়ার কারণে আমাদের লসটা বেশি হবে। অর্থাৎ এটা বুঝাতে চাচ্ছি যে এই জায়গায় আমাদের যে ফ্রিকশনজনিত যে লসটা দিছে, আমি কিন্তু এরকম একটা স্লোপ দিতেছি, আর দুইটা তো কনস্ট্যান্ট থাকবে স্লোপটা। এরপরে এখানে এই যে ডিফিউজার আছে, এই ডিফিউজার হওয়ার কারণে কি হবে, এই জায়গায় আমাদের এই যে আমরা যখন ফ্লুইডটা ফ্লো হবে, এটা আগেই দেখেছিলাম যে এই ক্ষেত্রে কী করা লাগে, এটার প্রেশারটা কী হয়ে যাবে, প্রেশারটা ইনক্রিজ হয়ে যাবে। তো প্রেশারটা যেহেতু ইনক্রিজ হবে, তো তার জন্য আমাদের এটা কী হবে, এজিএলটা বাড়বে, কিন্তু আমাদের ইজিএলটা কমবে। তো এটা অ্যাজ ইউজুয়াল, কিন্তু এই দুইটার মধ্যবর্তী ডিফারেন্সটা কি কমে যাবে, কারণ এই যে আমরা যদি ইজিএল মাইনাস এইচজিএল করি বি স্কোয়ার বাই টু জি পাবো, ইজিএল মাইনাস এইচজিএল করি বি স্কোয়ার বাই টু জি পাবো, যেহেতু ভেলোসিটি কমে যাচ্ছে, তো তাদের মধ্যবর্তী ডিফারেন্সটাও কি কমে যাবে। এর পরবর্তীতে আমরা যদি এখানে দেখি, এখন পাইপটা কী হয়ে গেছে, আবার কনস্ট্যান্ট ক্রস সেকশন, এখন এই জায়গার ভেলোসিটিটা কি এখন তো শুধুমাত্র ফ্রিকশনাল জনিত কমবে, কারণ এই দুইটা প্যারালাল এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা কী থাকবে, প্যারালাল থাকবে, মধ্যবর্তী ডিস্টেন্স কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আর এবং দুইটা লাইন কী থাকবে, প্যারালাল থাকবে। এখন এই যে এই ডিস্টেন্সটা, এই জায়গার যে স্লোপটা আর এই জায়গার যে স্লোপটা দেখেন, তো দুইটাই কিন্তু ফ্রিকশনাল জনিত লস হচ্ছে এখানে, এই দুইটাই কী হচ্ছে ফ্রিকশনাল, এই জায়গাটাও ফ্রিকশনাল জনিত লস, এখানেও ফ্রিকশনাল জনিত লস। কিন্তু এই দুইটার ক্ষেত্রে আমরা এই জায়গার যে স্লোপটা অঙ্কন করছি আর এখানের স্লোপটা অঙ্কন করছি, একটা তারতম্য আছে না, এই জায়গার স্লোপটা থেকে এই জায়গার স্লোপটা কি কম না, এই জায়গার স্লোপটা বেশি। এই জায়গার স্লোপটা কেন বেশি, কারণ আমাদের ডায়াটা কম হওয়ার কারণে, ভেলোসিটিটা বেশি হওয়ার কারণে আমাদের ফ্রিকশনাল লসটা বেশি হয়, আর এই জায়গার ক্ষেত্রে ডায়া বেশি হওয়ার কারণে আমাদের ফ্রিকশনাল লসটা কম হয়। তো যেহেতু এটা ফ্রিকশনাল জনিত লসের কারণে আমাদের এখানে হিসাব করতেছি, তো তার জন্য এটার স্লোপটাও কিছুটা আমরা কম দিছি। তো এটা আর কি মেইন ফ্যাক্ট। অর্থাৎ আমাদের এই জায়গায় হঠাৎ কম্প্রেশন হওয়া মানে ডায়া ছোটো হয়ে যাওয়ার কারণে আমাদের এই মধ্যবর্তী ডিফারেন্সটা বেড়ে যাবে, কারণ বি স্কোয়ার বাই টু জি বি এর মানটা বাড়তেছে, আর এই জায়গায় বি এর মানটা কমতেছে, তার জন্য এই দুটা মানে এই হাইটটা কমে যাচ্ছে, এই জায়গার ক্ষেত্রে শেপটা চিকন হওয়ার কারণে বা কমে যাওয়ার কারণে ভেলোসিটির ডিফারেন্সটার কারণে এই ডিস্টেন্সটা বেশি হবে, আর এটার ক্ষেত্রে উল্টাটা হবে। অর্থাৎ এটা আপনি কনভার্জিং আর এটা ডাইভার্জিং চিন্তা করতে পারেন। এই জায়গার এটা পাইপটা এটা কনস্ট্যান্ট পাইপ, তো তার জন্য এখানে শুধুমাত্র ফ্রিকশনাল জনিত লস হবে, তার মানে এই দুইটা কী হবে, এই দুইটা কনস্ট্যান্ট থাকবে লাইন। আবার এই জায়গার ক্ষেত্রেও ফ্রিকশনাল জনিত লস, তার মানে এই দুইটা ইজিএল এবং এইচজিএল লাইনটা কী হবে, কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এটার যে স্লোপ হবে এটার স্লোপটা একটু ভিন্ন হবে। অর্থাৎ এই জায়গার স্লোপ আর এই জায়গার স্লোপটা ভিন্ন হবে, কারণ ডায়াটা চেঞ্জ হয়েছে। তো ডায়াটা যদি চেঞ্জ হয়ে যায়, এখন এই জায়গার ডায়াটা বেশি হওয়ার কারণে এটার স্লোপটা হবে কম, এই জায়গার ডায়াটা কম হওয়ার কারণে এটার স্লোপটা হবে বেশি।
তো এইভাবে আপনার নির্ণয় করতে হবে। তো এটা হওয়ার পরে লাস্ট পয়েন্টে যেটা দেখেন, আমরা কিন্তু এটা সেন্টারের সাপেক্ষে ধরছিলাম। তো সেন্টারের সাপেক্ষে ধরলে এই সেন্টার লাইনের সাপেক্ষে ধরলে আমরা এই ইজিএলটা এখানে টাচ করতে পারি, কিন্তু ওনারা বইয়ের এই জায়গায় রেফারেন্সটা এটা ফ্রি সারফেসকে কাউন্ট করছে, তো এই ফ্রি সারফেসের জন্য আঁকছে, তো তার জন্য এই ফ্রি সারফেস এসে অ্যাড করেছে। মানে ফ্রি সারফেস বলতে উপরের ফ্লুইডে, যাই হোক ওটা ফ্যাক্ট না, ওটা আপনারা যে কোনো বইয়েরটার মতনই আলটিমেটলি রাখেন, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি এই জায়গাটা বুঝে গেছে। এখন এটার মধ্যে যদি কোনো অন্য কিছু থাকতো, যেমন এগুলা থাকতো, তাহলে এগুলো এইভাবে জাম্প হইতো, আশা করি এগুলো পারবেন। তো এইভাবে যদি আপনি সবগুলো ম্যাথ করেন তাহলে এটা বুঝতে হবে। এখন একটা জিনিস মাথায় একটা জিনিস বোঝার আছে, যে আমাদের এই যে ড্যাটাম লাইন, সরি আমাদের এইচজিএল যে লাইনটা আছে, এই এইচজিএল যে লাইনটা আছে, এই লাইনটা সবসময় আমাদের কী আছে, ফ্লুইডের যেই আমাদের ফ্লুইডের যে লাইনটা আমরা আঁকছি সেন্ট্রাল লাইনটা, তো এটার থেকে উপরে আছে, এটা থেকে উপরে আছে মানে কি, এই জায়গার প্রেশারগুলা, এখানের প্রেশারগুলা হলো অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে বেশি। আর যখন এটার অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যায় তখন কিন্তু এটা কী হয়, তখন যখন এটার অ্যাটমসফিয়ারিকের সমান হয়ে যায় তখন এটা কী হয়, এটার সাথে কোইনসাইড হয়। যেমনটা এখানে ফ্রি সারফেসের সাথে এখানে প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশার কোইনসাইড হয়েছে, এইচজিএল লাইনটা যখন আমরা ফ্লুইডের সাথে কোইনসাইড করে, এর মানে হলো ওইখানের প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশার বা গ্যাস প্রেশারটা শূন্য, গ্যাস প্রেশারটা শূন্য। আর এখন আরেকটা ফিগার আমি দেখাই, এই জায়গায় দেখেন, এই জায়গার ক্ষেত্রে তার মানে এই লাইনটা হলো আমাদের এইচজিএল লাইন। এই এইচজিএল লাইনটা কি মিন করতেছে, এই এইচজিএল লাইনটা এটা মিন করতেছে যে এই জায়গায় ফ্লুইডের সাথে ইন্টারসেক্ট করছে, এই জায়গায় ফ্লুইডের সাথে ইন্টারসেক্ট করছে। এখন এই এইচজিএল লাইনের আমাদের রেফারেন্স লাইন্স হয়তো এখানে, তাহলে এই এইচজিএল লাইনের নিচে যেই ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডগুলোর প্রেশারটা হলো যে পজিটিভ প্রেশার, মানে গ্যাস প্রেশার জিরোর থেকে উপরে। আর এই এইচজিএল লাইনের উপরে যেই ফ্লুইডটা থাকবে সেটা হলো যে আপনার নেগেটিভ প্রেশার হবে, অর্থাৎ এখানের প্রেশারটা কি নেগেটিভ, এখানের প্রেশারটা কি পজিটিভ। অর্থাৎ আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে এটা বুঝতে পারি যে আমাদের এইচজিএল লাইনের কতটুকু উপরে বা নিচে ফ্লুইড আছে। ফ্লুইডটা যদি এইচজিএল লাইনের নিচে অবস্থান করে, তাহলে বুঝতে হবে প্রেশারটা পজিটিভ প্রেশার। আর যদি উপরে অবস্থান করে তাহলে বুঝতে হবে নেগেটিভ প্রেশার, অর্থাৎ ভ্যাকুয়াম প্রেশার। যেমনটা আপনি এই জায়গার ক্ষেত্রে কি দেখছেন, এই জায়গার ক্ষেত্রে দেখেন এইচজিএল যে লাইনটা আছে এই লাইনের নিচে কি আছে, সকল ফ্লুইডগুলা, এই যে ফ্লুইডগুলো সবগুলো ফ্লুইডগুলো এইচজিএল লাইনের নিচে আছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখা যেতে পারে। তো এছাড়া বাকি যে সকল প্রবলেমগুলো আছে এগুলো জাস্ট এই লজিকগুলো অ্যাপ্লাই করলেই হবে। তো আমি যদি একটু সামারাইজ করলে দাঁড়ায় যে আমাদের এখানে প্রেশার হেড, ভেলোসিটি হেড, ডেটাম হেড বা এলিভেশন হেড আইডিয়াল হলে এই ইজিএলটা সবসময় একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু রিয়েল ফ্লুইড হলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। এই কমবে কিসের জন্য, এই কমাটা কমবে হলো আমাদের ফ্রিকশনাল জনিত লসের কারণে। এখন এটা যে লসটা হচ্ছে, এই লসটা টোটালটা প্রেশারের কারণে লস হচ্ছে, অর্থাৎ ভেলোসিটিটা কোনো চেঞ্জ হবে না। তো ভেলোসিটির যদি চেঞ্জ না হয় তাহলে ইজিএল আর এইচজিএল এর পার্থক্যটা আমরা কি দেখতে পাই, এই পার্থক্যটা দেখতে পাই যে b²/2g, অর্থাৎ পাইপটা যদি কনস্ট্যান্ট ক্রস সেকশনটা যদি সেম থাকে, সেক্ষেত্রে যেই যতটুকু প্রেশারটা লস হচ্ছে এটা টোটালি ইজিএল এবং এইচজিএল থেকে সমপরিমাণে লস হচ্ছে। তার জন্য এটা কি হচ্ছে, এদের মধ্যবর্তী দোনোটা লাইন ইজিএল এবং এইচজিএল দুইটা প্যারালাল হবে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কি হবে, b²/2g। এবং এটা অবভিয়াসলি আমাদের এই বি এর সাপে এটা কনস্ট্যান্ট থাকতেছে। আর এটা যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, কনভার্জিং হয়, তাহলে সেই ক্ষেত্রে ভেলোসিটি বাড়ার কারণে আমাদের এই যে ইজিএল এবং এইচজিএল এর মধ্যবর্তী যে ডিফারেন্সটা সেটা বেড়ে যাবে, কারণ ইজিএল মাইনাস এইচজিএল হলো b²/2g। আর এটা আমাদের এই জায়গার ক্ষেত্রে এটা ডাইভার্জিং হওয়ার কারণে, কমার কারণে, অর্থাৎ এখানের ভেলোসিটি কমার কারণে এই মধ্যবর্তী ডিস্টেন্সটা কমে যাচ্ছে। আর হলো এখানে আমরা যদি এখানে যদি হঠাৎ হয়, এটাও কিন্তু মানে বাড়তেছে এরিয়া বাড়তেছে। তো তার জন্য একটু কেয়ারফুলি আমাদের এরিয়া বাড়ার কারণে আমাদের কি হবে, আমাদের ইজিএল এই জায়গার, অর্থাৎ এরিয়া বাড়ার কারণে আমাদের ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি কমে গেছে। ভেলোসিটি কমে যাওয়ার কারণে আমাদের ইজিএল মাইনাস এইচজিএল এর ডিফারেন্সটা কি, b²/2g। তো এই জায়গার যে ইজিএল এর ডিফারেন্স ছিল এটা b²/2g, আর এর মধ্যবর্তী এটা কি কমে যাবে, কিন্তু এটা প্রেশারটা কি হয়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, আর ইজিএলটা এটা আবার কমতেছে। তো এটা একটু কেয়ারফুলি করতে হবে এই জায়গাটা।
আর তারপর হলো এখানে হঠাৎ অবজেক্ট নিয়ে আসলে কি হয়, হঠাৎ অবজেক্ট নিয়ে আসলেও এখানের স্লোপটা ভিন্ন হয়, দুইটাতেই লস হচ্ছে কিন্তু স্লোপটা একটু ভিন্ন ডাইমেনশনের হয়। আর এছাড়া আমাদের আর তেমন কিছু নাই। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা সহজেই কী করতে পারবো, ইয়ে করতে পারবো। আর এখানে এনার্জি ইন আউট হলে সেটা ওইভাবে জাম্প ইন আউটের ক্ষেত্রে এনার্জি ডিক্রিজ হবে। আর ফ্রি সারফেসের ক্ষেত্রে তো প্রেশার এবং এগুলো তো কোয়েনসাইড হবে। আর হইলো আপনার এখানে আমাদের যেটা হলো যে এইচজিএল লাইনের, এইচজিএলের যে লাইনটা আছে এই লাইনের নিচের যে ফ্লুইডগুলো আছে সেগুলোর প্রেশারটা হলো যে আমাদের পজিটিভ প্রেশার, আর নিচের ফ্লুইড উপরের ফ্লুইডগুলো সেখানে নেগেটিভ প্রেশার। এখন এটা যদি আপনি এভাবে দেখতে পারেন, এই জায়গায় আমাদের এভাবে চিন্তা করতে পারেন যে এই এখান থেকে আমাদের এই জায়গায় আমাদের এই যে বেলুস মানে প্রেশার আস্তে আমি যত উপরের দিকে যাব প্রেশার কমতেছে কমতেছে, এই কমার ফলে এখানে নেগেটিভ প্রেশার মানে এখানে জিরো হয়ে গেছে, অ্যাটমসফেরিক প্রেশারের সমান এখানে কমতেছে। আর এখানে কিন্তু আমাদের কেন এরকমটা হচ্ছে, কারণ আমাদের এই প্রেশার হেডটা এটার যদিও ডায়া সমান, আচ্ছা এটার ক্ষেত্রে একটু আমি দেখাই। দেখেন এই জায়গার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই জায়গার ক্ষেত্রে এই যে এই ড্যাটাম হেড মানে জেডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এই জেডটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে জেডটা যে বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধিটা কিসের কারণে হচ্ছে, এই বৃদ্ধিটা দেখেন এই পাইপের মধ্যে কিন্তু ভেলোসিটিটা কনস্ট্যান্ট, এই পাইপে কি হচ্ছে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তার মানে এই জেডটা যে বাড়তেছে, এই বাড়াটা বাড়তেছে কি প্রেশারটা কমে, অর্থাৎ প্রেশার কমতেছে তার ফলে ভ্যালোসিটি জেটটা বাড়তেছে। উল্টাভাবে জেটটা যে বাড়তেছে এটা আসলে প্রেশার এনার্জিকে ইউজ করে বাড়তেছে। তো এইভাবে যখন জেটটা যত উপরে যাচ্ছে প্রেশার কমতেছে, আরেকটা তো আছে ফ্রিকশনের কারণে তো কমতেছে, সেটা তো আছেই। এছাড়া অতিরিক্ত জেটটা যতটুকু বাড়াতে চাচ্ছি ততটুকু প্রেশার হেড কমতেছে। তো যার ফলে এই প্রেশার হেড কমার কারণে এক পর্যায়ে এসে এখানে কি হয়ে গেছে, অ্যাটমসফেরিকের সমান হয়ে গেছে, তারপর এখানে আরও কমতেছে, নেগেটিভে গেছে আর কি, হলো সারমর্ম। তাহলে এইটা বেশ কিছু প্র্যাকটিস করলে আপনারা সবগুলো বুঝবেন আশা করি। আছে ওকে। আর পিডিএফটা আমার টেলিগ্রামে পাবেন, টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে।